methodology. In this four component, we know the fourth one, which is called methodology, which is the strategy by which we conduct our research. Methodology is the research strategy. So then what is method? Method is the technique by which you collect your data and you analyze it. So method is a technique of collecting data as well as analyzing data. You understand what is method? By which technique I collect data, I shall call that technique method. If I collect data through interview, what is my method? আমি যদি ইন্টারভিউয়ের মাধ্যমে ডেটা কালেক্ট করি তাহলে আমার মেথড কি? কোয়ালিটেটিভ স্যার। আমার মেথড হচ্ছে ইন্টারভিউ। আমি ইন্টারভিউয়ের মাধ্যমে ডেটা কালেক্ট করছি। আমি যদি ডেটা কালেক্ট করি সার্ভের মাধ্যমে তাহলে আমার মেথড কি? সার্ভে। আমি যদি ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে করি মেথড হচ্ছে ফোকাস গ্রুপ। আমি যদি অবজারভেশনের মাধ্যমে করি তাহলে আমার ডেটা আমি কালেক্ট করতে হচ্ছে অবজারভেশন। দিস ইজ মাই মেথড। আমি যদি কন্টেন্ট অ্যানালাইসিস করি, আমি ডেটা কালেক্ট করি, দ্যাট ইজ আমি বই কিংবা পত্রিকা পড়ে ডেটা কালেক্ট করি, দ্যাট ইজ কন্টেন্ট অ্যানালাইসিস। তাহলে আমার ডেটা কালেকশনের মেথডটা কি? কন্টেন্ট অ্যানালাইসিস। সো যে উপায়ে আমি ডেটা কালেক্ট করি কল ইট মেথড। শুধু এটা না, এটা মেথডের একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আমি কালেক্টেড ডেটাকে আমি যেভাবে অ্যানালাইসিস করি সেটা হচ্ছে মেথড। সো মেথডের দুইটা পার্ট, একটা হচ্ছে ডেটা কালেকশন আর একটা হচ্ছে ডেটা হোয়াট। ডেটা হোয়াট? কেউ একজন বলেন। ডেটা অ্যানালাইসিস। ডেটা কালেকশন এবং ডেটা অ্যানালাইসিস এর প্রক্রিয়াকে আমরা বলবো মেথড। তো ডেটা অ্যানালাইসিস এর প্রক্রিয়া কি আছে? ডেটা অ্যানালাইসিস এর অনেকগুলো প্রক্রিয়া আছে। There are thematic analysis. You may heard the name thematic analysis. There is discourse analysis. Okay, understand? There are lots of analytical techniques. So আমি ডেটাকে যেভাবে অ্যানালাইসিস করব এগুলোকে আমরা বলবো মেথড। So methodology is the strategy by which I connect my philosophy and my practice. আর মেথড হচ্ছে আমি যে উপায়ে আমার রিসার্চ তো আসলে ডেটা কালেকশন দিয়ে শুরু হয় না, আমার রিসার্চ শুরু হচ্ছে একটা চিন্তার মধ্য দিয়ে। তো চিন্তা আমি কিভাবে চিন্তা করব, সেই চিন্তা কিভাবে মাঠে নিয়ে যাবো, এগুলো প্রত্যেকটার জন্য আমার যে স্ট্র্যাটেজিটা লাগে এই স্ট্র্যাটেজিটাকে আমি বলতেছি মেথডোলজি। আর মেথডটা কি? মেথড হচ্ছে আমার পুরো রিসার্চের একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টে আমি বলি যে ওকে আমার রিসার্চের সবকিছু ঠিক, এখন আমাকে ডেটা কালেক্ট করতে হবে এবং ডেটা অ্যানালাইসিস করতে হবে। সো যে টেকনিক দিয়ে আমি ডেটা কালেক্ট এবং ডেটা অ্যানালাইসিস করি সেটাকে আমরা বলি মেথড। এই মেথডোলজি আর মেথডস এর মধ্যে কি পার্থক্য ডিফারেন্সটা বুঝে গেছে? জি স্যার। না, সবাই মনে হয় বুঝি নাই। যারা বুঝে নাই প্লিজ রেজ ইউর হ্যান্ড। প্লিজ ডোন্ট হেজিটেট, দেয়ার ইজ নো shame. We have all come here to learn something new. Yes, Shadwil Islam. স্যার আরেকবার রিপিট করলে ভালো হতো আমার জন্য। Right, of course, sure. মেথডোলজি হচ্ছে একটা স্ট্র্যাটেজি, কৌশল। আমার রিসার্চটা তো শুরু হয় আসলে একটা চিন্তার মধ্য দিয়ে, যে এই জিনিসটা কেন হইল। আচ্ছা, পৃথিবী কি আসলে রাউন্ড, ওভাল না স্কয়ার? আচ্ছা, কে কি বলছে? এই যে আমি যে বলতেছি স্কয়ার, এটা কি আসলে আমার মাথার মধ্যে আছে নাকি আসলেই বাস্তবে আছে? যদি বাস্তবে থাকে এটা আমি কিভাবে বুঝবো? আমি তো পৃথিবীর উপরে উঠতে পারবো না, পৃথিবীকে তো আমি চাঁদ থেকে গিয়ে দেখতে পারবো না। তাহলে আমি অন্য কোন উপায়ে জিনিসটাকে মেজার করব? আমার কাছে আর কি কি পসিবল ওয়ে আছে? অন্যরা কি বলতেছে? এই যে আমি চিন্তাগুলা করতেছি, রাইট? হ্যাঁ, এবং চিন্তার একটা সুতার মতো আমি বানাচ্ছি, একটার পর একটা স্টেপ আসতেছে। আচ্ছা, পৃথিবীটা আসলে কেমন? আচ্ছা, এই পৃথিবীটা কি আসলে টাচ করা যাবে? এটা কি রাউন্ড? যদি রাউন্ড হয় তাহলে আমি এটা কিভাবে অবজার্ভ করব? যে আমার যে চিন্তার যে একটা ক্রোনোলজি, হ্যাঁ, এই ক্রোনোলজি আমাকে হেল্প করতেছে যে এখন আমার রিসার্চটা কিভাবে যাবে, রাইট? আমি তো পৃথিবীর উপর উঠতে পারবো না, তাহলে অন্য কি কোনো উপায় আছে যেভাবে আমি বুঝতে পারবো, পৃথিবীকে অবজার্ভ করতে পারবো? এই যে একটা সেটা আরেকটা চিন্তার সূত্র,
এবং আমি রিসার্চটা দিন শেষে কিভাবে তুলে নিয়ে আসবো, করে নিয়ে আসবো, এটার জন্য যে আমার কৌশল, আমার যে স্ট্র্যাটেজি আমার মাথার মধ্যে চলতেছে, এটাকে আমি কি বলতেছি, এই স্ট্র্যাটেজিকে বলতেছি মেথোডোলজি। ঠিক আছে? কি? মেথোডোলজি। একটু কি বুঝা গেছে সাজিদুল ইসলাম? ইয়েস স্যার। আচ্ছা। আর পুরো রিসার্চের প্রক্রিয়ার একটা ক্ষুদ্র পার্ট হচ্ছে মেথড। একটা ক্ষুদ্র টাইনি স্মল পার্ট হচ্ছে মেথড। মেথড হচ্ছে রিসার্চের ওই পার্ট, যে পার্টে আমি চিন্তা করি আচ্ছা আমার তো সব চিন্তা শেষ, এখন আসলে আমাকে কাজটা করতে হবে। কাজের কোন পার্টটা করতে হবে? ডেটা অ্যানালাইসিস এবং ডেটা কালেক্ট আমাকে করতে হবে। চিন্তা ভাবনা কিন্তু আমি আগেই করে ফেলছি, এগুলোর সাথে মেথডের কোনো সম্পর্ক নেই, ওগুলোর সাথে আমার মেথোডোলজির সম্পর্ক। যখন জিনিসটা প্র্যাকটিক্যালি আমি ডেটা কালেক্ট করতে যাব, কোন উপায়ে ডেটা কালেক্ট করবো, এই ডেটা কালেকশনের উপায়গুলোকে আমি বলতেছি মেথড। ডেটা অ্যানালাইসিস করার উপায়গুলোকে আমি বলতেছি মেথড। ঠিক আছে? ইয়েস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি এটার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। আমি জানতে চাচ্ছি যে ডাকসুতে অনেক ভাইব্রেন্ট একটা ইলেকশন হচ্ছে আজকে বা হবে 9 তারিখ। What I want to do, ডাকসুতে কোন প্রার্থীর কি অবস্থা, স্টুডেন্টরা কোন এজেন্ডা দিয়ে অনেক বেশি মোটিভেটেড হচ্ছে, সেটা আমি বের করতে চাই। আচ্ছা, যদি বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করতে পারি? ইজ ইট সামথিং গিভেন আউট দেয়ার? এটা কি ফাউন্ডেশনালিস্ট অন্টোলজিতে হবে, নাকি এটা মোর অ্যান্টাই ফাউন্ডেশনালিস্ট মানে অন্টোলজিতে হবে? এটা এপিস্টেমোলজিতে কি পজিটিভিস্ট হবে নাকি ইন্টারপ্রেটিভিস্ট হবে? ঠিক আছে? এইগুলো আমি চিন্তা ভাবনা করে তারপর ভাবলাম যে ঠিক আছে, এক কাজ করি, আমি এটা জানতে চাই, তাহলে আমি বোথ কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ কি করব, মানে মেথোডোলজি গুলা ব্যবহার করবো, রাইট? তো এই যে আমি চিন্তাটা এতক্ষণ পর্যন্ত করতেছি যে আমার এটা করা দরকার, কিভাবে করলে ভালো হয়, নেচার অফ রিয়ালিটির সাথে ম্যাচ করে আমার ডেটা কালেকশন প্রসেস গুলা কি হবে, এই প্রোডাক্ট পুরোটাই হচ্ছে কি, এই পুরোটাই হচ্ছে আমার মেথোডোলজি। কিন্তু আমি যখন ফিল্ডে গিয়ে ছেলেদেরকে ইন্টারভিউ করতেছি, মেয়েদের কাছ থেকে সার্ভে নিচ্ছি, এটা কি হবে? এটা কি মেথোডোলজি হবে না মেথড হবে? মেথড। মেথড। তার মানে মেথোডোলজি হচ্ছে বড় একটা জিনিস, পুরো রিসার্চের সবকিছু পরে মেথোডোলজির মেথড। মধ্যে। আর মেথড হচ্ছে মেথোডোলজির একটা টাইনি পার্ট। বুঝা গেছে? ইয়েস স্যার। কারণ আমি রিসার্চটা কিভাবে করবো, আপ টু বটম পুরো জিনিসটা তো আমি স্ট্র্যাটেজি করতেছি। তো ডেটা কালেকশন এবং ডেটা অ্যানালাইসিস হচ্ছে সেই স্ট্র্যাটেজির একটা পার্ট, রাইট? কিন্তু এই পার্টটাকে আমি আলাদা একটা নাম দিয়েছি। এই নামটা আমাকে বলছি কি, এটা নাম আমি বলছি মেথড। তো মেথড আর মেথোডোলজি এক নাম, মেথোডোলজি বড়, মেথড হচ্ছে মেথোডোলজির একটা পার্ট। যে পার্টে আমি কি কাজ করি, যে পার্টে আমি প্র্যাকটিক্যালি ডেটা কালেক্ট করি এবং ডেটা অ্যানালাইসিস করি। কিন্তু মেথোডোলজিতে শুধুমাত্র আমি ডেটা কালেক্ট এবং ডেটা অ্যানালাইসিস তো করি না, জিনিসটার চিন্তাটা কিভাবে হবে, একটার সাথে আরেকটার কানেকশনটা কিভাবে, এই এই ডিসিশন গুলো তো আমি নেই মেথোডোলজি। মেথোডোলজি হচ্ছে বড় একটা জিনিস। সো মেথোডোলজি মেথডের মধ্যে পার্থক্য বোঝা গেছে? বোঝা যায় নাই? আর কে বুঝেন নাই, প্লিজ রেজ ইউর হ্যান্ড। I have lots of techniques to make you understand this concept. বাংলাদেশ বড় না ঢাকা বড়? বাংলাদেশ বড় না ঢাকা বড়? বাংলাদেশ। কেন? ঢাকা তো একটা ছোট সিটি, বাংলাদেশের একটা পার্ট। মেথড হচ্ছে মেথোডোলজির একটা পার্ট। ঠিক আছে? মানে ঢাকা বাদ দিয়েও বাংলাদেশের আরো অনেক জেলা বিভাগ আছে না? জি আছে স্যার। কি নাই? তার মানে ইয়েস। মেথড বাদ দিয়েও মেথোডোলজির আরো অনেক কি আছে, অনেক পার্ট আছে। বুঝা গেছে? সিম্পল। মেথোডোলজি মেথডের মধ্যে আমরা বুঝতে পেরেছি। থিওরি কি? থিওরি হচ্ছে যে আমি যখন কোন একটা কাজ করতে যাব, প্র্যাকটিক্যালি যখন আমি কোন একটা রিসার্চ করতে যাব, আমার সামনে তো হাজার হাজার ভেরিয়েবলস থাকে। তা আমি কি, একটা মানুষ খাচ্ছে, তো ঘুমাচ্ছে, জবে যাচ্ছে, তারপর হচ্ছে রিক্সাওয়ালার সাথে সে ভাড়া নিয়ে নেগোশিয়েট করতেছে, সবকিছুই দেখবো? সবকিছু দেখলে তো আমার হাজার হাজার ভেরিয়েবল চলে আসবে, যেটাকে তো আমার পক্ষে প্রসেস করা সম্ভব। সো কোনো একটা রিসার্চ
আমি কোন জিনিসগুলা দেখবো, ঠিক আছে, কোন জিনিসগুলোর উপর আমার ফোকাসটা থাকবে, সেটা আমাকে একটা ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে ঠিক করে নিতে হবে। সো থিওরি হচ্ছে সেই ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্ক আমাকে বলে যে তুমি যেহেতু এই রিসার্চটা করতেছো, তাহলে তুমি এই ABCD জিনিসগুলোর উপর বেশি ফোকাস। আমার যদি রিসার্চ চেঞ্জ হয়ে যায়, তাহলে হয়তো আমার থিওরিও চেঞ্জ হয়ে যাবে, তখন আমার ফ্রেমওয়ার্কও চেঞ্জ হয়ে যাবে, আমার ভেরিয়েবলও তখন, আমি যে ভেরিয়েবল গুলোকে দেখবো তখন সেই ভেরিয়েবল গুলো তখন চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি পৃথিবীতে কেন যুদ্ধ হয় এটা বুঝতে চাই, এবং সেটা রিয়ালিস্ট লেন্স থেকে আমি বুঝতে চাই, তাহলে আমি কোন ভেরিয়েবল গুলো দেখবো? আমি দেখবো যে ব্যালেন্স অফ পাওয়ার কি, মানে কিরকম আছে, পাওয়ার গ্যাপ কিরকম আছে, তারপরে টেনজিবল, এই কান্ট্রি গুলো টেনজিবল এবং হচ্ছে নন টেনজিবল সোর্সেস অফ পাওয়ার গুলার কি অবস্থা, এখানে ইনস্টিটিউশনস আদৌ কোনো রোল প্লে করতে পারে কিনা, এই জিনিসগুলো আমি দেখবো, তাই না? রিয়ালিজম তো আমাকে তাই বলে, এনার্কি, তারপর হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট, পাওয়ার গ্যাপ, ব্যালেন্স অফ পাওয়ার, সভরেনিটি, এই জিনিসগুলো হচ্ছে আমার কি ভেরিয়েবল হিসেবে চলে আসবে। আবার আমি যদি দুইটা রাষ্ট্রের মধ্যে কেন বাণিজ্য হয়, কেন ট্রেড হয়, সেটা যদি আমি বুঝতে চাই, তখন হয়তো আমি লিবারাল যে থিওরিজ গুলো আছে, লিবারালিজম আছে, লিবারাল নিও লিবারাল ইনস্টিটিউশনালিজম আছে, এই থিওরি গুলো নিব। তো সেই থিওরি গুলা কিন্তু আমার আগে যে ভেরিয়েবল গুলো আমি দেখতাম রিয়ালিজমের সময়, সভরেনিটি, তারপর হচ্ছে অ্যানার্কি, তারপর হচ্ছে কম্পিটিশন, পাওয়ার গ্যাপ, সিকিউরিটি ডিলেমা, এগুলা কোনো কিছুই আমি লিবারালিজমের মধ্যে পাবো না। লিবারালিজম আমাকে বলবে তুমি যদি এই জিনিসটা বুঝতে চাও, ইফ ইউ রিয়েলি ইন্টারেস্টেড টু আন্ডারস্ট্যান্ড দিস phenomenon, you must look into variables such as cooperation, institution, democracy, interdependence, regime, etc. তাহলে রিয়ালিজম রিয়ালিজমের ফ্রেমওয়ার্কটা আমাকে যে ভেরিয়েবল গুলার প্রতি প্রায়োরিটাইজ করতে বলে, আমি যদি থিওরিটা চেঞ্জ করে ফেলি, লিবারালিজমে চলে যাই, আমি কি একই ভেরিয়েবল দেখি নাকি ভিন্ন ভেরিয়েবল গুলা দ্বারা আমি ইনফ্লুয়েন্সড হই? হোয়াট ডু ইউ সে? তোমরা কি বলো, আপনারা কি বলেন? আমি কি আরেকবার বলবো? আমি কি আরেকবার বলবো? প্লিজ সে ইয়েস, নো। আপনারা কি বুঝতে পেরেছেন? স্যার না, আরেকবার আরেকবার বললে বলেন ভালো স্যার। হয়। হ্যাঁ, ফার্স্ট অ্যান্সার করবেন, কোনো সমস্যা নেই। রিয়ালিজমের ইম্পর্টেন্ট ভেরিয়েবল গুলা কি, রিয়ালিজমে আমরা কি কি জিনিসের দ্বারা গাইডেড হই, রিয়ালিজম আমাদের কোন কোন জায়গায় লক্ষ্য করতে হবে? রিয়ালিজম যখন শব্দটা আমরা শুনি, কোন কোন ভেরিয়েবল গুলো আমাদের মাথায় আসে, কোন কোন শব্দগুলা, জার্গন গুলো আমাদের মাথায় আসে? Monarchy, এনার্কি, balance of power, ব্যালেন্স অফ পাওয়ার, war, ওয়ার, সেলফ ইন্টারেস্ট, সেলফ power ইন্টারেস্ট, maximization, power পাওয়ার maximization, পাওয়ার ম্যাক্সিমাইজেশন, নাইস ওয়ান। তারপর সিকিউরিটি ডিলেমা, তাই তো? মোটামুটি এগুলাই আসে আমাদের মাথায়। কিন্তু লিবারালিজম যখন শব্দটা শুনি, তখন কি কি আসে? cooperation, কোঅপারেশন, কোঅপারেশন, institutions, ইনস্টিটিউশনস, ইন্টারডিপেন্ডেন্স, নন জিরো সাম গেইম, পিস, কালেকটিভ সিকিউরিটি, তাই না? এই জিনিসগুলো আমাদের মাথায় আসে না আমরা যখন লিবারালিজম চিন্তা করি? নাকি আমি ভুল বলতেছি? প্লিজ সামওয়ান স্পিক আপ, কথা না বলে আমি বুঝতে পারবো না বাবা। জি স্যার, এই জি স্যার। ওয়ার্ডগুলোই রাইট। এখন আমাকে বলেন,
এই যে থিওরি গুলো মূলত আমাকে কি বলতেছে, এই প্রত্যেকটা থিওরি আমাকে একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছে না, যে তুমি যদি এই জিনিসটা এই থিওরি দ্বারা বুঝতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, রিয়ালিজম দ্বারা বুঝতে হলে এনার্কি টেনার্কি দিকে তোমাকে দেখতে হবে, আবার লিবারালিজমের দিকে যদি তাকাও তাহলে তোমার কোঅপারেশনের দিকে ফোকাস করতে হবে। তো আমি যখন একটা থিওরিটিক্যাল পজিশন নেই, আমি যখন রিয়ালিজমের থিওরিটিক্যাল পজিশন নেই, তখন কি জীবনে আমি কোঅপারেশনের দিকে তাকাই, ইন্টারডিপেন্ডেন্সির দিকে তাকাই, নাকি রাদার আমি এনার্কি, সভারেনিটি, ওয়ার, সিকিউরিটি ডিলেমা এগুলো নিয়ে ডিল করি? অ্যান্সার ইয়েস, নো, বুঝতেছি না, আবার বলো। আমি যখন রিয়ালিজম নিয়ে কাজ করি, রিয়ালিজমের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করি, তখন আমি কোন ভেরিয়েবল গুলোর দিকে ফোকাস করি, লিবারালিজমের নাকি রিয়ালিজমের? Realism. Realism. কেন আমি লিবারালিজমের দিকে কেন তাকাই না, মানে লিবারালিজমের যে ভেরিয়েবল গুলা এগুলোর দিকে কেন তাকাই না যখন আমি রিয়ালিজম নিয়ে কাজ করি? So liberalism variables are more prone to sir মানে positive aspects. না, ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে স্যার, আমি যখন রিয়ালিজম নিচ্ছি তখন তো আমি অলরেডি একটা ফিলোসফিক্যাল পজিশন ধরে রাখছি, সেই ফিলোসফিক্যাল পজিশনের একটা প্রজেকশন আমি করতেছি, ঠিক আছে? আর স্যার আপনি যদি লিবারালিজমের কথা বলেন, লিবারালিজম তো পৃথিবীকে আরেক লেন্স থেকে দেখে, রিয়ালিজম পৃথিবীকে যতটা ডার্ক একটা গথিক লেন্স থেকে দেখে, রিয়ালিজমের কথা বলতেছি। অনেকটা হচ্ছে মার্ভেলের মুভির মতো, মার্ভেলের মুভি যে এরকম ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড থাকে অলওয়েজ, মার্ভেল না, ডিসির মুভি। অন দ্য আদার হ্যান্ড, লিবারালিজম যদি দেখি, লিবারালিজম মোর একটা কালারফুল ভাইব্রেন্ট কোঅপারেশন পিসের কথা বলতেছে, সিমস লাইক মোর অফ এ ডিজনি মুভি। সবাই একসাথে একটা একটা বারের মধ্যে সবাই একসাথে নাচানাচি করতেছেন, গান গাচ্ছে। আন্ডারস্ট্যান্ড আমি কি বলতেছি? এই যে শেডসটা, এটাই তো আলাদা। লিবারালিজম মোর ডার্ক নেচার নিয়ে কথা বলে, লিবারালিজম মোর হ্যাপি নেচার নিয়ে কথা বলে। তো আমি যখন রিয়ালিজম নিয়ে কথা বলবো, তার আপনি মুখে বলতেছেন হচ্ছে ডার্ক একটা ওয়ার্ল্ডের কথা, কিন্তু আপনি কথা বলার সময় আবার বলতেছেন ভালো ভালো কথা, এটা তো হতে পারে না। ঠিক হতে পারে? তো আমি যখন রিয়ালিজমের লেন্স থেকে পৃথিবীকে দেখি, তখন রিয়ালিজম আমাকে বলে যে ওকে ফাইন, তুমি এই জিনিসটা বুঝতে চাচ্ছ, তাহলে আমার সাথে যদি বুঝতে চাও তাহলে তোমাকে এই ABCD ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করতে হবে। আর লিবারালিজম বলে যে তুমি যদি আমার হ্যাপি লেন্স দিয়ে পৃথিবীকে বুঝতে চাও, তুমি কোন লেন্স দিয়ে বুঝতে চাও ইটস আপ টু ইউ, বা তুমি যদি আমার হ্যাপি লেন্স দিয়ে পৃথিবীকে বুঝতে চাও, লিবারালিজমের ফ্রেমওয়ার্ক থেকে বুঝতে চাও, তাহলে তোমাকে কোঅপারেশন, পিস, ইনস্টিটিউশন, ডেমোক্রেসি, ইন্টারডিপেন্ডেন্স, রিজিম এগুলো নিয়ে এগুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে, বিকজ দিস ইজ হোয়াট দিস ইজ হোয়াট আই ক্যান অফার ইউ। তুমি একটা ইটালিয়ান পিজার দোকানে গিয়ে নিশ্চয়ই আলু ভর্তার ভাত ডাল অর্ডার করতে পারবা না, পারবা? মানে যদি করো সেটা কি অ্যাভেলেবল থাকবে একটা পশ এন্ড পিজার দোকানে, আলু ভর্তার ডাল গরুর মাংস দিয়ে? হোয়াট ডু ইউ থিঙ্ক, পাবা তুমি? No, সে sir. ইয়েস, নো, প্লিজ কোঅপারেটিভ, না বললে তো হবে না, পাবো না। ঠিক তেমনি আমি র্যান্ডম একটা পাড়ার টঙের দোকানে গিয়ে যদি আমি গিয়া যদি বলে ওকে সার্ভ মি ক্রোয়াসো উইথ এক্সট্রা ক্রিম, হ্যাঁ, সে কি আমাকে দিতে পারবে ক্রোয়াসো, যেটাকে আমরা বলি ক্রসা, ক্রসা, ক্রসিয়ন, দিতে পারবে? No, কি sir. মনে No, হয়? sir. তাহলে এক একটা দোকানের কি আছে, এক একটা অফারিং ক্যাপাসিটি আছে। আমি যদি টঙের দোকানে যাই, ওখানে আমি চা, বিস্কিট, তারপর হচ্ছে কেক এগুলো খাইতে পারবো, দিস ইজ অ্যাভেলেবল দেয়ার। যদি একটা পশ পিজার দোকানে যাই, ওখানে আমার যেমন ইচ্ছে পিজা তেমন হয়তো আমি অর্ডার করতে পারি। তাহলে এক একটা দোকানের অফার করার ক্যাপাসিটি হচ্ছে এক এক রকম, রাইট? ঠিক তেমনি এক একটা থিওরির অফার করার ক্যাপাসিটি হচ্ছে এক এক রকম। আমি যখন কোনো একটা থিওরির কাছে যাই, তখন বেসিক্যালি আমি একটা দোকানে যাচ্ছি, সেই দোকান থেকে আমাকে কি কালেক্ট করতে হবে, সেই দোকান যা অফার করে ঠিক তাই, তাই না? এর বাইরে কি কোনো কিছু আমি নিতে পারবো? নিতে পারবো। সো রিয়ালিজম আমাকে কি অফার করে? রিয়ালিজম আমাকে অফার করে এনার্জি, রিয়ালিজম আমাকে অফার করে হচ্ছে ইকোনমিক সার্ভিস, ন্যাশনাল ইন্টারেস্ট, সিকিউরিটি,
তো রিয়ালিজমের দোকানে গিয়ে কি আমি কোঅপারেশন কিনতে পারবো বা খুঁজে পাবো? ওটা কি তার আইটেম লিস্টের মধ্যে থাকবে? ইয়েস, না, না থাকবে না। সো থিওরি হচ্ছে এমন একটা জিনিস যে আমাকে বলে দেয় যে আমার কাছে এই এই এলিমেন্ট আছে, তুমি যদি জিনিসটাকে আমার থ্রুতে এক্সপ্লেন করতে চাও তাহলে তোমাকে এই এই এলিমেন্ট দিয়ে এক্সপ্লেন করতে হবে। রিয়ালিজমের কোনো কিছু যদি আমাকে এক্সপ্লেন করতে হয় আমার এনার্কি দিয়ে এক্সপ্লেন করতে হয়। আমার লিবারালিজমের কোনো কিছু যদি এক্সপ্লেন করতে হয় সেটা আমাকে কোঅপারেশনের মাধ্যমে করতে হয়। আমি যদি ক্লাসিক্যাল মার্কসিজম নিয়ে কথা বলি সেটা আমার করতে হলে আমার ক্লাস ডিভিশন নিয়ে করতে হয়, ক্লাস কনসিয়াসনেস নিয়ে আমাকে করতে হয়। যদি কনস্ট্রাকটিভিজম নিয়ে করি তাহলে আমার ওই যে কনস্ট্রাক্টেড আইডিয়াস, রেসিপ্রোকাল ইন্টারাকশন, এটা নিয়ে আমাকে করতে হয়। ফেমিনিজম নিয়ে যদি ফেমিনিজমের দোকানে যদি আমি যাই তাহলে সে আমাকে জেন্ডার বায়াসনেসের যে লেন্স, সেই লেন্স থেকে কিভাবে পৃথিবীটা দেখা যায় সে শুধু আমাকে সেটাই অফার করতে পারে। সো এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা আলাদা আলাদা শপ। এই সবগুলোতে আলাদা আলাদা আইটেম পাওয়া যায়। তুমি যখন একটা পার্টিকুলার শপ সিলেক্ট করো, ইউ হ্যাভ টু টেক দ্যাট আইটেম। পার্টিকুলার শপে গিয়ে অন্য শপের এলিমেন্ট কি করা যাবে না, খোঁজা যাবে না। ঠিক আছে। সো আমি যখন কোনো একটা রিসার্চ করি, রিসার্চ করার জন্য আমার তো কিছু ভেরিয়েবল খোঁজা লাগে যে আমি কোন জিনিসগুলাকে অবজার্ভ করবো। 101টা জিনিস এখানে ঘটতেছে, ঠিক আছে। 101 জিনিস তো আমি অবজার্ভ করবো না। আমি কোন জিনিসটাকে অবজার্ভ করব? আমি অবজার্ভ করবো হচ্ছে যে আমার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা। So, আমার জন্য কোনটা ইম্পর্টেন্ট সেটা ডিসাইড করবে আমার ওই দোকান। যে দোকানের থ্রুতে আমি করতে চাচ্ছি, যে শপের থ্রুতে আমি রিসার্চটা করতে চাচ্ছি, সেই শপের কাছে কি লিস্ট আছে, কি কি আইটেম আছে, সেই আইটেম গুলো আমার দেখা লাগে। আমি যদি রিয়ালিজমের দোকানে যাই, হ্যাঁ, আমার মনে হলো যে ঘটনাটা আমি রিয়ালিজম দ্বারা এক্সপ্লেন করতে চাই, তাহলে রিয়ালিজমের যে ভেরিয়েবল গুলা, সেই ভেরিয়েবল গুলো আমি ইউজ করবো। আমি যদি লিবারালিজম দিয়ে এক্সপ্লেন করতে চাই তাহলে আমি লিবারালিজমের ভেরিয়েবল গুলো এক্সপ্লেন করতে পারবো, সো অন সো ফর্থ। তাহলে আমি কোনটা দিয়ে করবো স্যার? আগে তাহলে এটা বলে দেন আমি কোন থিওরি দিয়ে করবো। ইটস আপ টু ইউ, ইটস পার্ট অফ ইউর মেথোডোলজি। কোনটা দিয়ে তুমি করবা, কোনটা দিয়ে করবা না, ইট ডিপেন্ডস অন ইউর ফিলোসফিক্যাল পজিশন। তুমি পৃথিবীটাকে কি একটি ভালো জায়গা হিসেবে দেখো যেখানে সবাইকে হেল্প করতেছে, নাকি তুমি পৃথিবীকে একটা কম্পিটিটিভ প্লেস হিসেবে দেখো? ইটস আপ টু ইউর সাইকোলজি, আপ টু ইউর ফিলোসফি। কথাটা বুঝে গেছে? সো ইট ডিপেন্ডস অন ইউ। একটা ঘটনা ঘটতেছে, এটা আমি কোন লেন্স থেকে দেখবো, ইট ডিপেন্ডস অন আর রিসার্চার্স ফিলোসফিক্যাল পজিশন। বাট দ্য পয়েন্ট ইজ, তুমি যে ফিলোসফিক্যাল পজিশনই নাও না কেন, তুমি যদি একটা 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 ডার্ক ফিলোসফিক্যাল পজিশন, ডার্ক বলতে আমি বোঝাচ্ছি আর কি, নট টেক ইট অ্যাজ আ ব্যাড থিং, আমি বোঝাচ্ছি আর কি যে রিয়ালিজম তো অনেকে খারাপ চোখে দেখে। এই জন্য তুমি যদি রিয়ালিজমের লেন্সের থেকে দেখো তাহলে তোমাকে রিয়ালিজমের শপিং শপিংটাই করতে হবে। মানে ওখান থেকে এই জিনিসটা ওই ওই জিনিসগুলোই তোমাকে অবজার্ভ করতে হবে। তুমি রিয়ালিজমের শপে গিয়ে পিৎজা খাইতে চাইলে হবে না, ভালো কিছু চাইলে হবে। কথাটা কি বুঝা গেছে? এম আই ওয়েল আন্ডারস্টুড নাকি বুঝাইন নাই? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে আমরা প্যারাডাইম, অন্টোলজি, এপিস্টেমোলজি, মেথোডোলজি, থিওরি, মেথডস, এই তিনটা বুঝলাম, এই 6টা বুঝলাম। বাকি থেকে জনরা। জনরা আর মেথোডোলজি, এই জিনিসগুলা অলমোস্ট সিমিলার থিংস। জনরাটা হচ্ছে এরকম যে আমি যদি ধানমন্ডি থেকে বিউপি যেতে চাই, আমি কয়টা উপায়ে যেতে পারবো? কয়টা উপায়ে যেতে পারবো? একটা উপায় নাকি অনেকগুলো উপায় আছে, কি মনে হয়? স্যার অনেকগুলো উপায় আছে। অনেকগুলো। এই এবং প্রত্যেকটা উপায় তো হচ্ছে এক এক ধরনের স্ট্র্যাটেজি। আমি বাইক দিয়ে যাব, ওকে ফাইন, আমি বাইক দিয়ে গেলে আমাকে কি করতে হবে? আমাকে উবারে বাইক কল করতে হবে? না, উবারে বাইক কল করবো না, অনেকক্ষণ টাইম লাগবে। তাহলে একটা কাজ করি, রাস্তায় গিয়ে দেখি কোনো অ্যাভেলেবল বাইকার ওয়েট করতেছি কিনা, ওকে বাইকারের সাথে গেলাম, মাথায় হেলমেট পরে তারপর সুন্দর করে চলে গেলাম। এটা একটা উপায় হতে পারে। আবার উবার দিয়ে হতে পারে, উবার সিএনজি দিয়ে আসতে পারি, উবার এক্স দিয়ে আসতে পারি, উবার প্রিমিয়াম দিয়ে আসতে পারি। মনে হইলো না ঠিক আছে এক কাজ করি, রিক্সা দিয়ে একটু মেট্রো রেল পর্যন্ত যাই, তারপর হচ্ছে 12 নম্বরে নামবো, তারপর আবার রিক্সা দিয়ে যাবো। এই প্রত্যেকটা, আমি যখন একটা ডিসিশন নিচ্ছি, একটা ডিসিশনের মধ্যে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে না? জি স্যার। মানে একটা ডিসিশন যখন নিচ্ছি, একটা ডিসিশনের মধ্যে কি অনেকগুলা কৌশল আমাকে খাড়াইতে হচ্ছে না? যে আমি যখন বলছি যে আমি রিক্সা নিয়ে যাব,
তো প্রথমে আমি রিক্সা নিয়ে আমি নিয়ারেস্ট মেট্রো রেলে যাবো, তারপর 12 নম্বরে নামবো, তারপর হচ্ছে আবার রিক্সা নিয়ে ভিতরে ঢুকবো। এটা ইটসেলফ কতগুলো ডিসিশনের বিষয় না? ইয়েস নো? হ্যাঁ, Yes, sir. ইয়েস স্যার। তাহলে এখানে তো একটা স্ট্র্যাটেজির ব্যাপার আছে, এবং এটা একটা ওয়ে স্ট্র্যাটেজি। এখানে স্ট্র্যাটেজির ব্যাপার আছে এবং এটা একটা ওয়ে। এরকম করে আমি যখন বাকি ওয়ে গুলাতে নিচ্ছি, বাকি ওয়ে গুলাতেও কি স্ট্র্যাটেজি নাই? তার মানে হচ্ছে আমার বিউপিতে যাওয়ার অনেকগুলো উপায় আছে, অনেকগুলো পথ আছে, বাট প্রত্যেকটা পথের সাথে আমার কিছু স্ট্র্যাটেজিক ডিসিশন আমাকে নেওয়া লাগতেছে। তার মানে হচ্ছে এই প্রত্যেকটা উপায়কে, প্রত্যেকটা রাস্তাকে আমি বলতেছি অ্যাপ্রোচ বা জনরা। আমি যখন বিউপি থেকে মানে ধানমন্ডি থেকে বিউপিতে যাব, আমি অনেকগুলা অ্যাপ্রোচে যেতে পারি, অনেকগুলা রাস্তায় যেতে পারি, বা অনেকগুলা জনরার মধ্য দিয়ে আমি যেতে পারি। এই প্রত্যেকটা জনরাই হচ্ছে ইটসেলফ একটা মেথোডোলজি। ঠিক আছে? প্রত্যেকটা জনরার মধ্যে আমাকে অনেকগুলো ডিসিশন নেওয়া লাগতেছে, স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়া লাগতেছে। দিজ আর মেথোডোলজিজ অ্যাজ ওয়েল। এখন মেথোডোলজির পার্টটা আর মাথায় নেওয়ার দরকার নেই, জাস্ট মাথায় রাখো জনরা বা অ্যাপ্রোচ হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছানোর প্রবাবল যে ওয়েজ গুলা, এই প্রত্যেকটা ওয়েজকে আমরা এক একটা জনরা বলি। ঠিক আছে? আচ্ছা, জনরা আমরা আর কোথায় ব্যবহার করি? জনরা আমরা আর কোথায় ব্যবহার করি? ফেমাসলি কোথায় ব্যবহার মুভিস। করি? মুভিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আচ্ছা, মুভিজ তো মুভিজই, মুভিজ আমরা কোথায় দেখি? লার্জলি হচ্ছে আমরা এখন ইউটিউবে দেখি, বা হচ্ছে আমাদের বাসায় হোম ডিভাইসেস গুলোতে দেখি। বাট সিনেমাটা আসলে কোথায় দেখার কথা? ধরো সিনেমা হলে দেখার কথা। ধরো সিনেমা হলে গিয়ে আমরা সিনেমা দেখি। সিনেমা হলে কিন্তু আমরা কি দেখতেছি? সিনেমা দেখতেছি। সেই সিনেমা কি হইতে পারে? সেই সিনেমার মধ্যে রোম্যান্স থাকতে পারে, তখন কিন্তু আমরা বলবো রোমান্টিক সিনেমা। সেটা হিস্টোরিক্যাল ড্রামা হতে পারে, তো সেটাকে আমরা বলি এপিসোড ড্রামা। সেটা থ্রিলার হতে পারে, সেটা হরর হতে পারে, সেটা অ্যাকশন হতে পারে, সাসপেন্স হতে পারে। পারে না? পারে কি? পারে স্যার। কিন্তু দিন শেষে প্রত্যেকটা কালেকটিভ নাম কি? মুভি। প্রত্যেকটা নাম কি? মুভি বা ফিল্ম। বলি তো আমি ফিল্ম দেখতে যাচ্ছি, তাই না? না সিনেমা দেখতে যাচ্ছি। তাহলে মানে আমি যখন সিনেমা হলে যাব, সিনেমা হলে গিয়ে আমি যে কোনো অনেকগুলো মুভি দেখতে পারি, আমার সামনে অনেক অপশন আছে। এই প্রত্যেকটা অপশনকে বলছি আমি এক একটা জনরা। ঠিক তেমনি আমি যখন এখান থেকে বিউপিতে যাব, আমার উদ্দেশ্য হচ্ছে যাওয়া, কিন্তু যাওয়ার পথ তো একটা না, যাওয়ার রাস্তা হচ্ছে অনেকগুলা। এই প্রত্যেকটা রাস্তার এক একটাকে আমি কি বলতেছি? কি? জনরা। বাইক দিয়ে যাওয়া হচ্ছে একটা জনরা, সিএনজি দিয়ে যাওয়া হচ্ছে একটা জনরা, কার দিয়ে যাওয়া হচ্ছে একটা জনরা, মেট্রো রেল দিয়ে যাওয়া হচ্ছে একটা জনরা। তুমি এরকম কি করবো? শুধু আরো অনেক জনরা পাওয়া যাবে না? হেঁটেও তো যেতে পারে একজন। তার মানে জনরা, জনরা হচ্ছে আমার রিসার্চ করার একটা অ্যাপ্রোচ। রিসার্চ করার একটা অ্যাপ্রোচ নাম হচ্ছে জনরা। আমি একই রিসার্চ অনেক ভাবে করতে পারি। ঠিক আছে? আমি যেমন বিউপিতে অনেক ভাবে যেতে পারি, একই রিসার্চ আমি অনেকগুলো অ্যাপ্রোচ নিয়ে করতে পারি। ঠিক আছে? কিন্তু বিউপিতে হেঁটে যাওয়াকে আমার বিউপিতে হেঁটেও আমি যেতে পারবো, এটাও একটা জনরা। হেঁটে যাওয়াটা কি আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে, নাকি রাদার একটা একটা কমফোর্ট জোনের মধ্যে কস্ট এফেক্টিভ ওয়েতে যাওয়াটা আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে? কি মনে হয়? কমফোর্ট এনশিওর করে কস্ট এফেক্টিভ ওয়েতে আমার যাওয়া উচিত হবে, এটাই রেশনালিস্ট। তার মানে একটা রিসার্চ করার অনেকগুলো অ্যাপ্রোচ বা জনরা থাকে, কিন্তু একটা দুইটা থাকে হচ্ছে ফার বেটার দেন আদার্স। ঠিক আছে? তাহলে আমি একটু আবার বলি, আমরা কথা বলছি কোয়ালিটেটিভ রিসার্চের তিনটা কোর কম্পোনেন্ট নিয়ে। একটা হচ্ছে ফিলোসফিক্যাল, একটা হচ্ছে প্রেক্সিস, আর একটা হচ্ছে এথিক্স। ফিলোসফিক্যালে আছে প্যারাডাইম, অন্টোলজি, এপিস্টেমোলজি, যেটা আমরা অলরেডি জানি। প্রেক্সিস হচ্ছে জনরা, মেথড, থিওরি আর মেথোডোলজি। জনরার হচ্ছে রিসার্চ করার অ্যাপ্রোচ, রিসার্চ করার ওয়ে। একটা রিসার্চ করার অনেক ওয়ে থাকে, কিন্তু স্মার্ট ওয়ে থাকে হচ্ছে একটা দুইটা। ঠিক আছে? এটা আমাদের খুঁজে বের করতে হবে। মেথড কি? মেথড হচ্ছে ডেটা কালেক্ট করা এবং ডেটা অ্যানালাইসিস করার টেকনিক। দিস ইজ এ ভেরি স্মল থিং। থিওরি কি? থিওরি হচ্ছে আমি কোন ভেরিয়েবল গুলো চুজ করব আমার শর্ট লিস্ট থেকে, সেটা সেটা হচ্ছে থিওরি। কোন ভেরিয়েবল গুলো আমার জন্য ইম্পর্টেন্ট হয়ে উঠবে, সেটা আমাকে থিওরি আমাকে এটা ইনফর্ম করে দেয়। আমি যদি রিয়ালিজমে বিশ্বাস করি তাহলে এক ধরনের ভেরিয়েবল, কনস্ট্রাকটিভিজমে বিশ্বাস করলে আরেক ধরনের
ভেরিয়েবল নিয়ে আমি কাজ করব, অবজার্ভ করব, ডেটা নোট করব। মেথোডোলজি কি? মেথোডোলজি হচ্ছে যে স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে এই থিওরি, মেথড, জনরা, প্যারাডাইম, অন্টোলজি, এপিস্টেমোলজি এবং পরবর্তীতে এথিক্স, ভ্যালু, রিফ্লেক্সিভিটি, এই প্রত্যেকটাকে আমি কৌশলের মাধ্যমে ব্যবহার করি যেন আমি একটা ভালো রিসার্চ পাই। সেই কৌশল বা স্ট্র্যাটেজিকে বলি আমরা মেথোডোলজি। বুঝা গেছে আমার একটু কথা? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখন পর্যন্ত? প্লিজ রেজ ইউর হ্যান্ড, প্লিজ রেজ ইউর হ্যান্ড। নাই, ঠিক আছে। আমরা যখন রিসার্চ করতে চাই তখন আমরা এথিক্স এর কথা বলি। যখন একজন রিসার্চার সে যখন ফিল্ডে যায় তাকে কিছু এথিক্যাল কনসিডারেশনের মাথায় রাখতে হয়। এথিক্স কি? এথিক্স হচ্ছে মানে এথিক্যাল কনসিডারেশনের বা এথিক্যাল কম্পোনেন্টের তিনটা পার্ট আছে। একটা হচ্ছে এথিক্স, ভ্যালিউস, আর আরেকটা হচ্ছে রিফ্লেক্সিভিটি। এথিক্স কি? এথিক্স হচ্ছে যে আমি একজনকে গিয়ে বললাম, দেখো আমি বিউপি ক্যান্টনমেন্ট ইউনিভার্সিটি থেকে আসছি, হ্যাঁ আলমির সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি তো তোমার এলাকায় আসছি রিসার্চ করার জন্য, এখন তুমি যদি আমাকে ডেটা না দাও তুমি তো বুঝতেই পারতেছো যে তোমার কি হবে। আমার কি কথাটা বুঝে গেছে আমি কি বললাম স্টেটমেন্টটা? এটা কি একটা এথিক্যাল কাজ হলো? তার আগে বলো, আমাকে কি ক্লিয়ারলি শোনা গেছে? স্যার শোনা গেছে। আচ্ছা, তাহলে আমি যে স্টেটমেন্টটা দিলাম যে আমাকে ডেটা দাও, ডেটা না দিলে খবর আছে, এটা কি এথিক্যাল কোনো কাজ হইলো? না স্যার। এথিক্যাল কাজ হচ্ছে যে আমি তার কাছ থেকে কি নিব, তার কনসেন্ট নিব যে আমি এই রিসার্চটা করছি, আপনার যদি কনসেন্ট থাকে আমি আপনার কাছ থেকে কিছু জিনিস শিখতে চাই, এবং এর বিনিময়ে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার আইডেন্টিটিও আমি কোথাও কি করবো না, কোথাও ডিসক্লোজ করবো না, এই রিসার্চের মাধ্যমে আপনার কোনো হ্যাম্পার হবে না, এই জিনিস যে বোঝানো এবং মেনটেন করা, এটা হচ্ছে এথিক্স এর কাজ। ঠিক আছে, কনসেন্ট আদায় করা, তারপর হচ্ছে রেসপন্ডেন্টের নিরাপত্তা এনশিওর করা, অ্যানোনিমিটি এনশিওর করা, ঠিক আছে, তার কোনো হার্ম না করা, নো হার্ম প্রিন্সিপাল। আমার এই রিসার্চের মধ্যে দিয়ে যেন কারো কোনো ক্ষতি না হয়, সেটা হচ্ছে রিসার্চ এথিক্স এর মূল একটা অংশ। ভ্যালিউস কি? ভ্যালিউস হচ্ছে আমার এই রিসার্চ কার উপকার করতেছে, এই রিসার্চের মধ্যে দিয়ে আসলে সমাজে কে উপরে আসতেছে, এবং কার ক্ষতিটা হচ্ছে। এমন কি হচ্ছে যে আমার রিসার্চের মধ্যে দিয়ে আমি এমন উপায় বের করছি যে যারা অলরেডি বঞ্চিত, শোষিত, তাদেরকে শোষণ করার আরো 101টা উপায় আমি বের করে দিলাম। ঠিক আছে, যেন কর্পোরেট এজেন্সি গুলা, কর্পোরেট মার্কেটিং এজেন্সি গুলা স্মল বিজনেস গুলাকে আরো সুন্দর করে ডিভাউর করে ফেলতে পারে, আরো সুন্দর করে তাদের অ্যানাইহিলেট করে ফেলতে পারে, মার্কেট আউট করে ফেলতে পারে। সেটাকে আমি করব, নাকি আমি আরো রেজিলিয়েন্স, এই এই স্মল এন্টিটিস গুলোর রেজিলিয়েন্স বাড়ানোর জন্য আমি কাজ করবো? এটা হচ্ছে আমার ভ্যালুর বিষয়, যে আমার রিসার্চটা আসলে দিন শেষে কার উপকার করতেছে। একই ইউনিভার্সিটি থেকে পড়ে একজন হয় মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস এর সিইও, সে চিন্তা করে প্রফিট কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়। আবার ওই একই ইউনিভার্সিটি থেকে পড়ে একজন হয় অ্যাক্টিভিস্ট, সে চিন্তা করে কিভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের আমি উপকার করবো। হয় না? ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা একটা ধরি আর কি, যেটা এটা একটা পুরোনো বিশ্ববিদ্যালয়, তো এই বিশ্ববিদ্যালয় থেকে কি দুই রকম মানুষই বের হয় নাই? বের হয় নাই? কি মনে হয়? বের তো হয়েছে। তো এগুলো হচ্ছে ভ্যালুজ এর বিষয়, যে আমার রিসার্চটা আসলে কার জন্য ব্যবহার করতেছে। আমি কি দেখতেছি যে আচ্ছা ঠিক আছে, বেবি ফুড খাইলে পরে আসলেই না, বর্নভিটা আর কি যেন আরেকটা আছে, বর্নভিটার সাথে কি সিমিলার টাইপের কি থাকে, হরলিক্স, এগুলা খেলে বাচ্চাদের আসলে গ্রোথ হয় কিনা, হ্যাঁ? নাকি এটা ফাও মার্কেটিং একটা করতেছে এবং মানুষকে ধরা খাওয়াচ্ছে, বাচ্চাদের ক্ষতি হচ্ছে। এটা আমি কিভাবে করবো? এটার মধ্যে দিয়ে কি আমি বর্নভিটার পক্ষ নিব না কি যে মানুষের পক্ষ নিব? এটা হচ্ছে আমার ভ্যালুজ এর বিষয়। ঠিক আছে। আর রিফ্লেক্সিভিটি কি? রিফ্লেক্সিভিটি হচ্ছে আমি নিজেকে নিয়ে কনসাস কিনা, অর্থাৎ আমি মনে মনে যেটা চাচ্ছি আমি কি আমার রেসপন্ডেন্টের মুখ দিয়ে ওটাই বের করে নিয়ে আসতেছি কিনা। যদি এটা হয় তাহলে তো আমি আমার আমার বায়াসনেস দ্বারা আমার রিসার্চ কি হচ্ছে, ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে। ওই বায়াসনেস কে কাট ডাউন করা হচ্ছে আমার রিফ্লেক্সিভিটির কাজ। আমি যদি আমার বায়াসনেস দ্বারা গাইডেড না হই, আমার পাওয়ার দ্বারা যেন আমি অন্য কাউকে ভয় না দেখাই, এটা হচ্ছে আমার রিফ্লেক্সিভিটির পজিশন। আমি প্রত্যেকটা ক্ষেত্রে চিন্তা করবো যে ওকে, এজ এ রিসার্চার আই নিড টু বি নিউট্রাল এন্ড অবজেক্টিভ। এখন আমার রিসার্চ দ্বারা আমি কি হয়ে যাচ্ছি কিনা, রিসার্চ দ্বারা আমি নিজে বায়াস হয়ে যাচ্ছি কিনা, এটা সবসময় চেক রাখার কাজ হচ্ছে আমার রিফ্লেক্সিভিটির কাজ। তাহলে এই
এই তিনটা কোর এলিমেন্ট এবং এর সাব এলিমেন্ট গুলো মিলে হয় একটা রিসার্চ, কোয়ালিটেটিভ হোক কিংবা কোয়ান্টিটেটিভ, এগুলো হচ্ছে এলিমেন্টস অফ রিসার্চ। এদিকে আমার কথা বুঝে গেছে বাচ্চারা? Am I understood? Please say yes, no. আমি বুঝতেছি না আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না। Yes, sir. Yes, sir. বুঝা গেছে? ফাইন। তাহলে আমি এখন একটু 15 মিনিটের একটা ব্রেক নিব, তারপর আমরা আমাদের নেক্সট ক্লাসটা শুরু করবো। প্লিজ ইনফর্ম ইউর ফ্রেন্ডস ফ্রম সেকশন বি যে আমরা 4 থেকে ক্লাসটা শুরু করবো। And also I'm seeking apology, আমি আজকে সারাদিন হসপিটালে ছিলাম ডিউ টু সাম ইস্যুস। সো এই জন্য আমার এখন পর্যন্ত মানে আমি একটু শুরু তো 5 মিনিট লেট হয়ে গেছে, এখন হয়তো একটু 15 মিনিট লেট হয়ে যাবে, বাট আই থিঙ্ক যেহেতু অনলাইন ক্লাস আমাদের তো বেশি একটা অ্যাডজাস্ট করতে সমস্যা হবে না। আর কারো যদি সমস্যা হয় প্লিজ ইনফর্ম মি সেপারেটলি। সো আমরা একটু 15 মিনিটস একটা ব্রেক নিচ্ছি, হ্যাঁ, জাস্ট লেট মি হ্যাভ মাই লাঞ্চ। ওকে, তারপর আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শুরু করবো, বোথ সেকশন এবং সেকশন বি টুগেদার। তো সেকশনের নামটা আজকে আমরা আবার রোল কল করবো আজকের জন্য, তো গতকালের জন্য করেছি। ওকে, সো টেক কেয়ার, আমি মিটিংটা অফ করছি, 4টায় দেখা হবে। আল্লাহ হাফেজ।